বর্তমানে যারা দেশের হত্যাকর্তা তারা কি খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন ভোটের পরে? যদি তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির আসে তাহলে হিসেবটা আলাদা হবে, আর যদি তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ না আসতে পারে তাহলে কি হিসাবটার পরিবর্তন হবে না? একটা গোলমাল সৃষ্টি হবে না রাষ্ট্রে? সেই গোলমাল হওয়া পরিবেশটাকে তারা কিভাবে সামাল দিবে? অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গরা সেফ এক্সিটের কথা উঠেছিল না? সেফ এক্সিট চাচ্ছেন তারা। শেখ হাসিনার পর্যন্ত ফোন যাচ্ছে, শেখ হাসিনাকে তারা বলছে যে আপনি যা বলবেন আমরা আসলে ভুল করেছি, আপনিই ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম, এরকম কথা কোথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এবং সেই ছড়িয়ে ছিটিয়ে পড়ার কথা নিয়েও কিন্তু বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিএনপির ধলনা ধরে কোনো ফয়দা না পেয়ে জামাতের ধলনা ধরে জামাত ক্ষমতায় আসে না না আসে সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে জাতীয় নাগরিক পার্টি তারা তো অস্তিত্বই থাকবে না, নানান গুঞ্জন শেষে তারা যে কাজটা করলো, আওয়ামী লীগের দরজা পর্যন্ত গেল। খোদ শেখ হাসিনার কাছে গিয়েও তারা সাহায্য সহযোগিতা চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যারা নির্বাচনের ধুমধাম আয়োজন করছে তাদের বিরুদ্ধে এই অভিযোগের গল্পটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যে একদম দুধে ধোয়া তুলসী পাতা, এই কথাটা আমি সবসময় আপনাদেরকে স্মরণ করে দিই যে তারা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না। আমরা যেভাবে তাদেরকে ভাবছি বা যেভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করছে এরকম কিন্তু তা না। তারা একটু ব্যতিক্রম ধারার মানুষ, তারা ব্যতিক্রম ভাবে বাংলাদেশের রাজনীতি করছে এবং ব্যতিক্রম ভাবে বাংলাদেশটাকে পরিচালনা করছে। তারা মায়ের কোলেও নাই, মাসির কোলেও নাই, আবার মায়ের কোলেও থাকার চেষ্টা করছে, মাসির কোলেও থাকার চেষ্টা করছে। দুদিক থেকেই তারা সমানের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন এই সমানের সুযোগ সুবিধা নেওয়ার পরে যখন তারা নির্বাচন শেষ করবে, নির্বাচন শেষ করার পরে কি তাদের বাংলাদেশে অবস্থান হবে? অনেকেই তো বলছে যে তারা যে কাজগুলো করেছে সেগুলো দেশদ্রোহী কর্মকাণ্ড, এবং এই দেশদ্রোহী কর্মকাণ্ডের কারণে কোনো নির্বাচিত সরকার আসলে সর্বপ্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য যে উপদেষ্টা পর্ষদের সদস্য রয়েছে, এক কথা বলতে গেলে তার ক্যাবিনেট সদস্য যারা ছিল প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় আনবে, এবং সেই বিচারের আওতায় আনার যে সংখ্যা সেটা তারা নিজেরাও করছে। এজন্য কি হঠাৎ করে উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যে নর্মাল পাসপোর্টটা আছে, একজন সাধারণ মানুষ যে পাসপোর্টটা পেয়ে থাকে, সেই পাসপোর্টটা সংগ্রহ করে খুব দ্রুতই জমা দিয়ে দিচ্ছে যাতে করে মূলত নির্বাচনের দিনেই তারা পালাতে পারে? তারা কি পালানোর চেষ্টা করছে কিনা? তাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেই বলছেন যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা কূটনৈতিক পাসপোর্টটা আগে ভাগে জমা দিচ্ছে, কারণ তারা বিদেশে যাওয়ার মতো রাস্তা খোঁজা শুরু করেছে। এখন সেই আওয়ামী লীগের যে ফাঁকা আওয়াজ, সেই ফাঁকা আওয়াজ ধরেই আমাদেরকে কথা বলতে হচ্ছে। আওয়ামী লীগ যা বলছে তাই হচ্ছে না, যে এই ভদ্রলোকরা একটাও পালানোর সুযোগ পাবে না, শুধু নির্বাচনটা হতে দেন, নির্বাচনের দিনেই আপনারা সবাই মিলে এয়ারপোর্টগুলোর দিকে নজর রাখবেন, বর্ডারগুলোর দিকে নজর রাখবেন, কেউ যেন পালাতে পারে না। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এখন পালানোর একটা গুঞ্জন চলমান রয়েছে, বা তারা কি নিজেদের মতো আখিরি গুছিয়ে আগে ভাগেই ভাগার চেষ্টা করছে? তাহলে এত তারা কিসের? এরকম একটা ভালো সরকার এসেছে আমাদের, ভালো সরকার ভালো একটা নির্বাচন দিচ্ছে, গণভোটে তারা হ্যাঁ এর পক্ষে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপরে প্রচারণা চালাচ্ছে। সরকারি কর্মকর্তা যেটা সংবিধান বিরোধী কর্মকাণ্ড, সরকারি গণতন্ত্রের যারা সেবাদানকারী, সেই গণতন্ত্র প্রজাতন্ত্রের সেবাদানকারী ব্যক্তিবর্গ আমরা লক্ষ্য করেছি যে তারা কি করছে, যে তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে, তাদেরকে প্রচারণা চালাতে বাধ্য করছে। নির্বাচন কমিশন এসে আবার সর্বশেষ যে প্রচারণা এখন সর্বশেষ তলানিতে পড়েছে, তলানিতে পড়ার সময় গিয়ে তারা বলতেছে যে আপনারা এভাবে প্রচারণা চালাতে পারেন না, এটা বেআইনি। এতদিন আর বেআইনি ছিল না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা নির্বাচন কমিশন বা এই অন্তর্বর্তীকালীন সরকার, কোনটা বেআইনি কোনটা আইনি, কোনটা সংবিধান কোনটা অসাংবিধানিক, এই বিষয়গুলো কখনোই তারা পড়ে দেখেনি, কারণ তারা সেই পড়ার সুযোগটা পাচ্ছে না। তারা দুর্নীতি ফুর্নীতি নিয়ে খুব ব্যস্ত, কিভাবে কত পার্সেন্টেজ খাওয়া যায়, কোন মন্ত্রণালয়ে কোন কাজটা করিয়ে দিলে কত পার্সেন্ট পাওয়া যায়, সেই পার্সেন্টেজ সেই ক্ষমতা
প্রয়োগ, আওয়ামী লীগের সম্পত্তি কিভাবে রক্ষা করা যায় সেই বিষয় নিয়েই তারা সবচেয়ে ব্যস্ত সময় পার করছে। এই ব্যস্ত সময় পার করতে করতে কখন যে তারা জনগণের কাছে এক ধরনের ঘৃণার পাত্র হয়ে উঠেছে সেটা তারা বুঝে নাই। কিন্তু এই নির্বাচনের সর্বশেষ অবস্থায় এসে গণভোটের প্রচারণা করতে গিয়ে হয়তোবা এখন তারা বুঝতে পেরেছে যে না, তারা দীর্ঘদিন যে কাজগুলো করছে সেই কাজগুলো মোটেই সুবিধাজনক কাজ ছিল না। এই সুবিধাজনক কাজ ছিল না বলেই তারা এখন বিপাকে পড়তেছে এবং এই বিপাক থেকে বাঁচার জন্য আগে ভাগেই তারা বাংলাদেশ ছাড়ার একটা পরিকল্পনা করছে। খবর তাই বলছে, খবর বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গরা পালাতে চাচ্ছে, আমার ভাষায় পালাতে চাচ্ছে, তারা আর ক্ষমতায় থাকতে চাচ্ছে না। ক্ষমতা ছাড়লেই সাথে সাথে কিভাবে বাংলাদেশ থেকে অন্যত্রে অবস্থান করা যায় সেই পরিকল্পনাগুলো তারা আগে সম্পূর্ণ করে রেখেছে। তার মানে কি তাদের ভালো অবস্থা নাই? তারা বিদেশ থেকে এসেছে, তারা বেশ কয়েকদিন বাংলাদেশে অবস্থান করেছে অতিথি পাখির মতো, তাদের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া দরকার ছিল সেইটুকু সুযোগ সুবিধা নিয়েছে। দিন শেষে তাদের মনে হয়েছে যে এখন এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা যতটুকু করেছি এইটুকু নিয়ে আমরা প্রাণে যদি বাঁচতে পারি তাহলেই প্লাস পয়েন্ট, আর যদি না বাঁচতে হয় তাহলে তো আম আটি ছালা বস্তা সবই গেল গঙ্গা জলে। সেই গঙ্গা জলের থেকে বাঁচার জন্য যাতে করে এই সম্পত্তি, এই যে লোপাট এবং তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না থাকে, সেই অভিযোগটার হাত থেকে বাঁচার জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে ভিসা পেতে অনেক উপদেষ্টা আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, তিনি বলছেন ভিসা পাওয়ার জন্য, তার মানে ভিসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। হঠাৎ করে তাদের ভিসা নেওয়ার এত খায়েশ কেন জন্ম হয়েছে? আমি একটু প্রশ্ন করতে চাই, হঠাৎ করে তাদের ভিসা নেওয়ার খায়েশ কেন পূর্ণ হয়েছে? তাদের এখনো তো না দেড় মাস ক্ষমতায় থাকা দরকার, এখনো 1.5 বছর ক্ষমতায় থাকা দরকার, এখনো অনেক পথ বাকি আছে তাদের। সেই পথগুলো অতিক্রম করে যেতে হবে। সেই অতিক্রান্ত পথ না করেই হঠাৎ করে তারা নিজেরা বিদেশে যাওয়ার জন্য ভিসা টিসা রেডি করতেছে। তার মানে কি কাম হয়ে গেছে যে এই উপদেষ্টা পর্ষদের কোনো সদস্য বাংলাদেশে অবস্থান করতে পারবে না, কারণ তারা উড়ে এসে জুড়ে বসা বক পাখি যতটুকু অতিথি পাখির মতো খাবার পেয়েছে, খেয়েছে, এখন তারা তাদের মতো করে তাদের সেই গন্তব্য যেখানে তাদেরকে ভিন্ন লোকের মানুষ ভিন্ন রকম মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিয়েছে, সেই রকম ভিন্ন ব্যক্তিদেরকে আবার নিয়ে আসা হবে, আবার তাদের স্থানে পাঠিয়ে দেওয়া হবে। এই যে দৌড়ঝড় এবং এই যে সরকারি বন্ধ ব্যবস্থা, এই যে জুলাই একটা আন্দোলন হলো, শক্তিশালী আন্দোলন, এই আন্দোলনের মূল্যটা কোথায় থাকলো? এই আন্দোলনটা যে টোটালি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ করলো, সেই ব্যর্থতার হিসাব কি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে যাবেন না, নাকি তিনি এভাবেই পার পেয়ে যাবেন? আগে ভাগেই তাদের যারা কাণ্ডারি রয়েছেন তারা পড়াতে শুরু করে ভবিষ্যৎ বিদেশে সফরের প্রয়োজনে বেচারার সময় মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের অনেকে আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেনি। তিনি এবং তার ওয়াইফ তারা এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করে নাই, কিন্তু বেশিরভাগ উপদেষ্টা করে ফেলেছেন। তার মানে কি আমি বলতে চাই যে এই তৌহিদ আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি স্বচ্ছ ভূমিকা পালন করেছেন, এবং স্বচ্ছ ভূমিকা পালন করতে পেরেছেন দেখেই কি তার ওয়াইফ আর তিনি এখনো পর্যন্ত কূটনৈতিক পাসপোর্ট জমা দেয় নাই। কিন্তু বাকি যারা আছে, বাকি যে উপদেষ্টা সদস্য যারা রয়েছে, মন্ডলী যারা রয়েছে, তারা সবাই কূটনৈতিক পাসপোর্ট নাকি অলরেডি জমা দিয়েছে। তার মানে কি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কি দিয়েছেন, নাকি তারটাও এখন জমা দেয়? তার ভাষ্য মতে শুধু তারা দুজন বাকি আছে, তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত পাসপোর্ট জমা দিয়েছে। তার মানে প্রত্যেকটা উপদেষ্টার এখন চিন্তা ভাবনা হচ্ছে দেশ ছাড়া, অর্থাৎ তাদের বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হবে, কারণ তারা জানে যে তাদের অবস্থান আর বাংলার মাটিতে হবে না এবং আগামীতে কোনোভাবেই তাদের উর্মি যারাই হোক বাংলাদেশে আসতে পারবে না। সেরকম ঘটনা তারা ঘটিয়ে দিয়ে গেছে। এই ঘটনাই আগামীতে বাংলাদেশটা
দেশটাকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে দাঁড় করাবে। এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টা জানতে চান, শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আর দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। একই সময় আরও কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানেই মিস ইনফরমেশন চলে আসে। আমি আমার স্ত্রী কেউই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখন আমার কাছেই আছে এবং যথারীতি বহাল রেখেছি। দায়িত্বকালীন সভায় একজন পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো, আমি সেটা করিনি। তার মানে প্রত্যেকটা উপদেষ্টা করেছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনিও নাকি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। কিন্তু তিনি বলছেন যে দায়িত্বরত অবস্থা থেকে কোনোভাবে একজন পররাষ্ট্র উপদেষ্টার পক্ষে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া এটা অস্বাভাবিক মনে হতো, এই জন্য তিনি দেয় নেই। কিন্তু অন্য উপদেষ্টা যারা রয়েছে তারাও তো দায়িত্ব রয়েছে, দায়িত্ব থেকে নির্বাচন করছে, নির্বাচন পরিচালনা করবে। আগামীতে তারা আরো 6 মাস থাকার খায়েশ তাদের মধ্যে রয়েছে। সেই 6 মাস থাকার খায়েশের ব্যক্তিবর্গ যারা, তারা দায়িত্বে থেকে কিভাবে কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন? আসসালামু আলাইকুম। ওই যে জুলাই সনদ শুনছেন, শব্দটা তো শুনছেন, পরে এটা আদর করে তারা ডাকতো জুলাই সনদ। তো এই জিনিস কি, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনারা দর্শক আপনারা যারা শুনছেন আমার এই এই আলোচনা যারা শুনছেন, আপনি একটু আপনার নিজেকে প্রশ্ন করবেন তো, যে এক কথায় আপনার এসে কি হঠাৎ করে জিজ্ঞেস করলো, ভাই জুলাই সনদটা কি, একটু বুঝায় বলেন। আপনি কি বুঝাতে পারবেন? দেখতেছেন তো লীলা গত 1 বছর ধরে প্রায় 8 মাস তারা নাকি খালি ঐকমত্যের মিটিংই করছে, তারপরে এখন আরো বললো 2-4 মাস এটা নিয়ে লঙ্কা কাণ্ড করলো, এটা সই হওয়া নিয়ে। আর বাংলাদেশের এই বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন আর 1-2টা ধরেন কমিউনিস্ট পার্টিরা এদেরকে একটু কাতারে রাখলাম। এছাড়া লামছাম দল দিয়া 30-35টা দল লাখ লাখ টাকার চা বিস্কিট খাইলো, খেয়ে জুলাই সনদ করলো। তারপরে কি করলো, শেষে গিয়া এই যে এতদিন যে মিটিং করলো হজরতের সাথে, এই মিটিং কইরা অবশেষে যেটা প্রসব করলো সেটা আবার যেটা নিয়ে মিটিং করছে সেটা হয়নি। মানে কাইটা ছিড়া, এটার মধ্যে শেষ দিন গন্ডগোল করে আগুন জ্বালায় দিয়ে এটার মধ্যে একটা সংশোধন আনছে, এবং এরপরে দিচ্ছে হলো একদল ক্রিমিনালকে আপনার দায় মুক্তি। এই জুলাই সনদ কেমন হয়েছে? জুলাই সনদটা কি? জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার, কথাটা আমার না, কথাটা টিআইবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এবং টিআইবি যখন এটা বলে তখন এই সরকারের মুখ দেখানোর কোনো জায়গা থাকার কথা। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপের মুখে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। সোমবার রাজধানীতে বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রত্যাশা প্রাপ্তি নিয়ে গবেষণা প্রতিবেদন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমার কাছে অবাক লাগে, এই নিয়ে গবেষণা করার কি আছে? ডক্টর ইউনূস সরকারের কাছে যে প্রত্যাশা ছিল এর সাথে প্রাপ্তির মিল খুঁজতে যাওয়াটাও এটা একটা বোকামি, কারণ প্রাপ্তি তো নাই, প্রাপ্তির খাতা তো শূন্য। ফলে এই গবেষণা করে এটা আমার বাইর করার দরকারটা কি? প্রতিবেদনে বলা হয়েছে, এক দলের জায়গায় ত্রিমুখী প্রভাব পড়েছে প্রশাসনে, এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু হয়নি আশঙ্কা দেখছে টিআইবি। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও আশঙ্কা দেখছে, যেখানে ডক্টর ইউনূস বলছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি করবেন। আওয়ামী সরকার পতন ও পরবর্তী বিচার সংস্কার ও নির্বাচন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক পদক্ষেপ থাকলেও তা বাস্তবায়নে অনেক ক্ষেত্রে লোক দেখানো ও অকার্যকর ছিল। প্রশাসনে এক দলের প্রভাব সরিয়ে অন্যদের দখলের প্রবণতা ছিল। একই সঙ্গে বিচার ব্যবস্থা প্রতিশোধ নাকি বিচার, সেই প্রশ্ন তৈরি হয়েছে। মানে এটা কি বিচার করছে নাকি প্রতিশোধ নিচ্ছে? ধরে ধরে আওয়ামী লীগের লোকজনকে জেলে দেওয়া হয়েছে, জেলে দিয়ে আবার মব তৈরি করা হয়েছে, বা এমন মামলায় মানুষকে বছরের পর বছর জেলে রাখার উপক্রম হয়েছে যে মামলাগুলোতে তাদের যায় না, মামলাগুলো মিথ্যা, এটা মানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের পর দেশে 600 রাজনৈতিক সহিংসতা, 158 হত্যার ঘটনা ঘটেছে। এটা তো হওয়ার কথা ছিল না। গণঅভ্যুত্থানকে এই দেখার জন্য হয়েছিল? একই সাথে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য, নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়ছে। গণঅভ্যুত্থানের পর যাত্রাপালা, আউল বাউল, লালন এগুলোর উপরে আক্রমণ হওয়া, এটা কি কাঙ্ক্ষিত ছিল? এ সময় আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। গণঅভ্যুত্থানে অন্তত 189 জন সাংবাদিককে
চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলেছে বর্তমান গণমাধ্যম নিরাপত্তা আরো ঝুঁকির মুখে পড়েছে। আপনি কাকে দোষ দিবেন? শেখ হাসিনাকে দোষ দিবেন? এই যে 158 জন মানুষ মারামারি করে মারা গেল, যে 189 জন আমাদের সাংবাদিক ভাইয়েরা চাকরি হারালো, শেখ হাসিনার দোষ? এগুলো একদিন জবাব নিবে না মানুষ? প্রশ্ন উঠবে না? বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।